প্রিয় দর্শক, আজ কথা বলবো মোহাম্মদ আলী জিন্নাহ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস। যারা ভারত উপমহাদেশের স্বাধীনতার ইতিহাস জানেন তারা নিশ্চয়ই অবগত আছেন যে ভারত উপমহাদেশ যখন স্বাধীন হয় তখন কেউ কেউ চাচ্ছিলেন দেশটা অখণ্ড থাকুক, আবার কেউ কেউ চাচ্ছিলেন যে না, ভারত এবং পাকিস্তান দুটো আলাদা দেশ হোক। শেষমেশ দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দুটি দেশ আলাদা হয়। কিন্তু আমরা যদি ইতিহাস ঘাঁটিতে দেখব যে পাকিস্তানের ইতিহাসের দিকে থাকলে আমরা দেখি যে মোহাম্মদ আলী জিন্নাহ সাহেবের পূর্বেও অনেক মুসলিম নেতৃবৃন্দ ছিলেন যারা ব্রিটিশ বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং তাদের কর্মতৎপরতা ছিল অনেক সক্রিয়। কিন্তু দেখা গেল পাকিস্তানের প্রধানমন্ত্রী তারা হতে পারলেন না। হলেন কে? মোহাম্মদ আলী জিন্নাহ। মোহাম্মদ আলী জিন্নাহ কে আমাদের জানতে হবে। মোহাম্মদ আলী জিন্নাহ যদিও ধর্মীয় ভিত্তিতে একটা দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন, কিন্তু তিনি ছিলেন একজন অসাম্প্রদায়িক ব্যক্তিত্ব। তার ইতিহাস যদি দেখেন, তিনি বিয়ে করেছিলেন অন্য একটি ধর্মের একজন ভদ্র মহিলাকে। ইভেন মোহাম্মদ আলী জিন্নাহর একমাত্র মেয়ে, তিনিও পাকিস্তানে বসবাস করেন নাই। মোহাম্মদ আলী জিন্নাহ যখন মারা গেলেন তখন শুধু লাশটা দেখতে এসেছিলেন মাত্র। তো এই কথাগুলো বলার অর্থ হলো যে রাজনীতিটা কেমন কলা কৌশলের বিষয় চিন্তা করুন। যে লোক বিলেত ফেরত ব্যারিস্টার, তাকে ধর্ম চর্চার ক্ষেত্রে চুকে পড়ার মতো খুব বেশি উদাহরণ নাই। কিন্তু শাসন ব্যবস্থার কর্তৃত্ব নিতে গিয়ে তিনি শেষ পর্যায়ে এসে একটা কৌশলে আশ্রয় নিলেন। তিনি পোশাক পরিচ্ছদে একজন ধর্মীয় মানুষ হিসাবে নিজেকে উপস্থাপন করার চেষ্টা করলেন। কিন্তু আমরা যদি তার এই পোশাকের বাহিরে আগের পোশাকগুলো দেখি প্রধানমন্ত্রী হওয়ার আগে, তখন আমরা দেখতে পারবো তার চাল চলন এবং কি পরিমাণে উনি আধুনিক এবং অসাম্প্রদায়িক লোক ছিলেন। তো দেখেন, যেহেতু উনি ওইভাবে যারা আন্দোলন করেছিল তাদের মতো ছিলেন না, যার কারণে আমাদের অনেক সময় মনে হয় যে পাকিস্তানের জনগণের পালস তিনি কতটুকু বুঝতে পেরেছিলেন তা প্রশ্ন সাপেক্ষ। সর্বশেষ আমরা পাকিস্তানের ইতিহাস জানি। পাকিস্তান হয়ে ওঠে একটি সেনাবাহিনী নির্ভর দেশ, যেখানে কয়েক বছর পর পরই অভ্যুত্থান হয় এবং সেই সেনাবাহিনীর লোকজন যেহেতু জনসমর্থন দ্বারা তারা অর্জিত কোনো ক্ষমতা অর্জন করে নাই, তাই তারা বেশিরভাগ ক্ষেত্রেই মানুষের দৃষ্টি অন্যদিকে নেওয়ার জন্য ধর্মীয় সেন্টিমেন্টকে ব্যবহার করেছে। এর ফলে দেশটিতে ওইভাবে গণতন্ত্রের চর্চা হয় নাই, যার ফলশ্রুতিতে দেশের সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন তো হয়ই নাই, বরং গুটি কয়েক মানুষ যারা সরকারের আনুকূল্য পেয়েছে বা দুর্নীতি করার সুযোগ পেয়েছে তাদের হয়তো ভাগ্যের পরিবর্তন হয়েছে। সার্বিকভাবে পাকিস্তানের জনগণের জীবনযাত্রা মানে উন্নয়ন হয় নাই। এবারে আসি আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের ক্ষেত্রে। উনারও চরম মিল মোহাম্মদ আলী জিন্নাহ সাহেবের ক্ষেত্রে। ডক্টর মোহাম্মদ ইউনূস অসাম্প্রদায়িক, নিঃসন্দেহে সারা পৃথিবীর মানুষ জানে। ইভেন উনি সমকামিতারও পক্ষে সাক্ষী দিয়েছেন বলে আমরা শুনেছি। সত্য মিথ্যা হয়তো আমি পার্সোনালি জানি না, কিন্তু যতটুকু শুনেছি তা বললাম। তারপর ওনার একজন সহধর্মিণী, তিনিও বিদেশি। ওনার যে কন্যা সন্তান তিনিও বিদেশ থাকেন। তো দেখেন মোহাম্মদ আলী জিন্নাহ সাহেবের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কত সম্পর্ক। ইদানিংকালে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের পোশাকে আমরা ধর্মীয় পোশাকের লক্ষণ দেখি, যা আমরা কোনোদিন ইউনূস সাহেবের মধ্যে দেখি নেই, যেটা মোহাম্মদ আলী জিন্নাহ সাহেবের ক্ষেত্রেও আমরা লক্ষ্য করেছি।
কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহ সাহেব কিন্তু কিছুদিন রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন ক্ষমতায় আসার আগে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এর ক্ষেত্রে তাও ছিল না। তিনি একদমই রাজনীতিবিহীন একজন মানুষ বাংলাদেশের ক্ষমতায় বসলেন, যার পরিচয় নোবেল বিজয়ী, যিনি মাইক্রো ক্রেডিটে একজন সফল মানুষ, যিনি অসাম্প্রদায়িক। এবং তিনি কি করলেন, তিনি তার মতোই অনেকগুলো লোককে নিয়ে ওনার অন্তর্বর্তী সরকার গঠন করলেন, যাদের বেশিরভাগ মানুষই নারীবাদী আন্দোলন এবং প্রগতিশীল আন্দোলনের সাথে সম্পৃক্ত। তো এখানে সমস্যাটা হলো এই আন্দোলন যারা করেছে তাদের মধ্যে বিরাট একটা অংশ ছিল যারা ধর্মীয় মূল্যবোধের প্রতি দুর্বল। কিন্তু এই সরকারটা যখন গঠন হলো, এই সরকারটা কিন্তু সেই আন্দোলনকারীদের যে মূল প্রতিচ্ছবি তা নয়, যার কারণে শুরু থেকেই মনে হচ্ছিল যারা আন্দোলন করেছে তাদের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের যে মতের মিল তা হয়তো বেশি দিন চলবে না। আমরা 6 মাস 7 মাস পরেই এসে কিন্তু তা দেখতে পাচ্ছি। এখন এই সুযোগে আমরা বাংলাদেশের যে আমরা সবচেয়ে স্বনামধন্য বাহিনী বলি, সেনাবাহিনীকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা ইতিমধ্যে শুরু হয়েছে। তো এইটা খুবই দুর্ভাগ্যজনক। যদি কখনো এই আলোচনা সমালোচনার ভিত্তিতে কোনো দেশে সেনাবাহিনী ক্ষমতায় আসে, এটা কিন্তু আরও বিপজ্জনক। কারণ ওরা ক্ষমতায় আসলে কি করে, ওরা আসলে কিন্তু যেহেতু এদের জনগণের সমর্থন থাকে না, ওরাও কিন্তু ধর্মটাকে ব্যবহার করে, এবং ধর্মটাকে ব্যবহার করে যারা রাষ্ট্রযন্ত্র পরিচালনা করে তাদের অবস্থা আমরা খুব বেশি মঙ্গলজনক দেখি না। যেসব দেশে এগুলো হয়েছে প্রত্যেকটা দেশেই আমরা দেখেছি তারা পৃথিবী থেকে আইসোলেটেড হয়ে গেছে, তাদের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে গেছে, তাদের জনগণের মধ্যে নিরাপত্তাহীনতার জন্ম হয়েছে, জনগণের যে জীবনযাত্রার মান তার উন্নতি হয়নি। এই অবস্থায় আমরা মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস বা এই সরকারে যারা রয়েছেন তাদের সুনামের ইতিমধ্যেই অনেক ক্ষতি হয়ে গেছে, যেহেতু তারা 3 মাস বা 6 মাসের ভিতরে নির্বাচন দেন নাই, এবং সামনে তারা যত দীর্ঘমেয়াদী তাদের শাসনকে ধরে রাখার চেষ্টা করবেন, শুধু সুনাম নয় তাদের অস্তিত্ব হুমকির মুখে দাঁড়াতে পারে বলে আমরা মনে করি। তাই তাদের নিকট আমাদের অনুরোধ, যতটুকু সম্ভব জনগণ সমর্থিত কোনো রাজনৈতিক দল যারা ম্যান্ডেট নিয়ে আসবে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করা অত্যন্ত জরুরি। কারণ ক্ষমতা দীর্ঘমেয়াদী করার যে অপতৎপরতা, ইহার ফলাফল কখনোই মঙ্গল হয় না। যারাই ক্ষমতা দীর্ঘমেয়াদী করেছেন তাদের বিদায়টা সুন্দর হয় না। তা আমরা চাই না আমাদের দেশের শাসন ব্যবস্থায় যারা আসেন তারা আমাদের দেশেরই সন্তান, আমাদের দেশেরই বিভিন্ন সেক্টরের বিখ্যাত মানুষ। তো তাদের ক্ষমতার লোভের কারণে তাদের বিদায়টা অসুন্দর হোক, এবং তাদের বিদায়টা অসুন্দর হতে গিয়ে দেশের অবস্থা আরও খারাপ হোক, এই প্রত্যাশা আমরা করি না। সম্মানিত দর্শক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।